জ্যামিতি শেখার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোণ এর ধারণা। আমি আবার বলছি, কোণ এর ধারণা। তো চলুন শুরু করি আজকে আমাদের লেকচার। পর্দায় আপনারা তিনটি কোণের চিত্র দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা জানব কোণ কিভাবে গঠিত হয় বা কোণ এর সংজ্ঞা কী। তারপর এর বিস্তারিত আলোচনা করব। ছাত্রছাত্রীদেরকে আমি একটি উপদেশ দিচ্ছি, আপনি যদি কিছু শিখতে চান আমার এই লেকচার থেকে, তাহলে অবশ্যই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে বসুন। দুটি সরল রেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হলে তাহলে ওই মিলন বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এ বি এবং এ সি দুটি সরল রেখা এ বিন্দুতে মিলিত হয়েছে, তাই আমরা বলবো এ বিন্দুতে একটি কোণ উৎপন্ন করেছে বা এ বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটাকে আমরা এইভাবে পড়ব, কোণ সি এ বি। যে বিন্দুতে এসে মিলিত হবে সরল রেখা দুটি, সেই বিন্দুটাকে আমরা মাঝখানে রাখব। যেমন সি এ বি, এখানে এটাকে মাঝখানে রাখা হয়েছে। যদি আমরা কোণটাকে এইভাবে পড়ি, কোণ বি এ সি, তাহলেও পড়া যাবে, এতে কোনো সমস্যা হবে না। প্রথমে আমরা জানব সন্নিহিত কোণ সম্পর্কে। তো সন্নিহিত কোণ বলা হয় সেই দুইটি কোণকে যেই দুইটি কোণের শীর্ষবিন্দু কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। তো চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি কোণ, কোণ এ ডি ই এবং কোণ বি ডি ই। এই দুইটি কোণ একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়েছে, সেই নির্দিষ্ট বিন্দুটি হচ্ছে ডি বিন্দু। কাজেই যেহেতু দুইটি কোণের একটি শীর্ষবিন্দু ডি, কাজেই এই দুইটি কোণকে আমরা বলতে পারবো বা বলা যাবে সন্নিহিত কোণ। চিত্রে আমরা দুই জোড়া সন্নিহিত কোণ দেখতে পাচ্ছি। সন্নিহিত কোণকে আমরা এইভাবে মনে রাখতে পারি, যখন একটি বড় কোণকে একটি রেখা পৃথক করে দুইটি কোণ সৃষ্টি করবে, তখন সেই দুইটি কোণকেই সন্নিহিত কোণ বলা হবে। তো নিচের চিত্রটি আমরা একটু লক্ষ্য করি। এখানে আমরা দেখতে পাচ্ছি কোণ ই ও এফ একটি বড় কোণ। এই কোণটিকে উপি রেখা বিভক্ত করে দুইটি কোণ সৃষ্টি করেছে। কাজেই এখানে দুইটি কোণ সৃষ্টি হয়েছে, সেই দুটি কোণ হচ্ছে কোণ ই ও পি এবং কোণ এফ ও পি। কাজেই এই দুটি কোণ পরস্পর সন্নিহিত কোণ। তো একটি কোণ কিন্তু কখনোই সন্নিহিত কোণ হয় না। সন্নিহিত কোণ হওয়ার জন্য অবশ্যই দুইটি কোণ লাগবে এবং পরস্পর সাপেক্ষে সন্নিহিত কোণ সৃষ্টি হবে। পর্দায় আমরা দুটি সন্নিহিত কোণ দেখতে পাচ্ছি। এই দুটি একই সাথে সন্নিহিত কোণ এবং রৈখিক যুগল কোণ। তো সকল সন্নিহিত কোণ কিন্তু রৈখিক যুগল কোণ না। যখন একটা সরল রেখার উপরে একটি লম্ব আঁকা হবে, যখন একটি সরল রেখার উপর একটি লম্ব আঁকা হবে, তখন দুই পাশে যে দুইটি কোণ উৎপন্ন হবে, সেই দুটি কোণকেই রৈখিক যুগল কোণ বলা হয়। তো প্রত্যেকটা রৈখিক যুগল কোণের মান হবে 90 ডিগ্রি। তার মানে যদি 180 ডিগ্রি কোণকে সমান দুই ভাগে ভাগ করা হয়, তাহলে পাশাপাশি যে দুটি কোণ উৎপন্ন হয় সেই দুটি কোণকেই রৈখিক যুগল কোণ বলা হয়। এখন আমরা শিখব বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণকে আমরা বিপরীত কোণ হিসেবে চিন্তা করব, তাহলে এটা আমাদের জন্য মনে রাখা সহজ হয়ে যাবে। তো বিপ্রতীপ কোণকে এইভাবে সংজ্ঞায়িত করা যায়, দুটি সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং সিডি সরল রেখা পরস্পরকে উ বিন্দুতে ছেদ করেছে। কাজেই উ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা নিচে লিখে দিয়েছি কোণ এ ও সি এবং কোণ বি ও ডি, এরা আসলে পরস্পর বিপ্রতীপ কোণ। তো বিপ্রতীপ কোণ সব সময় একটা আরেকটার সমান হবে। সব সময় কি হবে? একটা আরেকটার সমান হবে। তো আবার আমরা চিত্রের দিকে লক্ষ্য করি, এ ও ডি মানে কোণ এ ও ডি এবং কোণ সি ও বি, এরাও কিন্তু পরস্পর বিপ্রতীপ কোণ। কাজেই এরাও কিন্তু পরস্পর সমান, মানে একটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে অপরটার মানও 90 ডিগ্রি হবে, কিংবা একটার মান যদি 120 ডিগ্রি হয় তাহলে অপরটির মানও 120 ডিগ্রি হবে। কাজে এই কথাটা স্পষ্টভাবে মনে রাখবো, বিপ্রতীপ কোণ সব সময় একটার সাথে আরেকটা সমান।
এক কথায় আমরা মনে রাখবো 180 ডিগ্রি কোণকেই সরল কোণ বলে। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ সি বি একটি কোণ যার মান 180 ডিগ্রি, কাজেই এ সি বি একটি সরল কোণ। তো এখানে কেউ কেউ বলতে পারে যে একটি সরল রেখা, তাহলে এটা আবার কোণ হলো কি করে? কিন্তু না, আসলে এখানে দুটো রেখা আছে, রেখা দুটি হচ্ছে এ সি এবং বিসি। এই দুটি রেখা পরস্পর সি বিন্দুতে মিলিত হয়েছে এবং সি বিন্দুতে মিলিত হওয়ার কারণে সি বিন্দুতে একটি কোণ উৎপন্ন করেছে যার মান 180 ডিগ্রি। কাজেই এটা একটা সরল কোণ। মোট কথা হচ্ছে একটা সোজা রেখার মতো যদি দেখায় এবং সেখানে যদি একটা কোণ উৎপন্ন হয় তাহলে কিন্তু সেটাকে আমরা এক সরল কোণ বলবো। 90 ডিগ্রি কোণকেই সমকোণ বলা হয়। তো 90 ডিগ্রি কোণকে বোঝার জন্য আমরা একটি বৃত্ত অঙ্কন করেছি। তো একটি বৃত্তকে যদি সমান 4 ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগের মান হবে 90 ডিগ্রি। তার মানে আপনারা লক্ষ্য করুন, বৃত্তকে 4টা ভাগ করার ফলে 4টা কোণ উৎপন্ন হয়েছে এবং এই প্রত্যেকটা কোণের মানই কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছি কোণ এ ও সি, এটা হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ, কাজেই এই কোণকে সমকোণ বলা হবে। দুইটি সন্নিহিত কোণের মান যদি 180 ডিগ্রি হয়, দুটি সন্নিহিত কোণের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে সেই দুটি কোণকে পরস্পর সম্পূরক কোণ বলে। তো সম্পূরক কোণ অবশ্যই দুটি সম্পূরক কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রির কমও হবে না, 180 ডিগ্রির বেশিও হবে না। চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন কোণ এ সি পি এবং কোণ বিসিপি দুটি পরস্পর সম্পূরক কোণ এবং তাই এদের যোগফল 180 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকেই স্থূল কোণ বলে। চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন কোণ এ সি পি একটি স্থূল কোণ, কারণ এই কোণটি 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে অবশ্যই ছোট। এখন আমরা পূরক কোণ ও সূক্ষ্ম কোণ একসাথে আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে পূরক কোণ। যখন দুটি সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি হবে তখন সেই দুটি কোণকে পরস্পর পূরক কোণ বলা হবে। পূরক কোণ অবশ্যই পরস্পর দুটি কোণ লাগবে, একটির সাপেক্ষে অপরটি হচ্ছে পূরক কোণ। তো চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন কোণ এ ও পি এবং কোণ বি ও পি, এই দুটি কোণের যোগফল বা এই দুটি কোণ কিন্তু আসলে 90 ডিগ্রি, মানে এই দুটি কোণের যোগফল আসলে 90 ডিগ্রি, তাই হচ্ছে এই দুটি কোণ পরস্পর পূরক কোণ। এখন আসি সূক্ষ্ম কোণে। তো পূরক কোণ বুঝতে পারলে সূক্ষ্ম কোণ বোঝাটা সহজ হয়ে যাবে। এক কথায় আমরা মনে রাখবো 90 ডিগ্রির থেকে ছোট কোণকেই হচ্ছে সূক্ষ্ম কোণ বলা হয়। সেটা হতে পারে 1 ডিগ্রি, হতে পারে 89 ডিগ্রি। মোট কথা হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে। কাজেই হচ্ছে এখানে কোণ এ ও পি যেহেতু 90 ডিগ্রির থেকে ছোট, কাজেই আলাদাভাবে এ ও পি এবং আলাদাভাবে কোণ বি ও পি এরা হচ্ছে সূক্ষ্ম কোণ। স্থূলকোণ, সূক্ষ্মকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ। তো এই চারটি কোণ আপনারা মনে রাখবেন কিভাবে? তো একটার সাথে আরেকটা অনেক সময় প্যাচ লেগে যায়, তো আমি মনে রাখার কৌশলটা শিখিয়ে দিচ্ছি। স্থূল এই কথাটার মানে হচ্ছে মোটা, মানে কোনো ব্যক্তি যদি মোটাসোটা হয় তাহলে বলা হয় স্থূলকায়, তার মানে হচ্ছে মোটা দেহের অধিকারী, এরকম আর কি। তো যে কোণটা হচ্ছে 180 ডিগ্রির থেকে ছোট এবং 90 ডিগ্রির থেকে বড়, তার মানে আপনি দেখবেন যে কোণটা একটু মোটা সোটা সেই কোণটা হচ্ছে স্থূলকোণ, আর সূক্ষ্মকোণ হচ্ছে অবশ্যই তাহলে স্থূলকোণের থেকে ছোট হবে। কাজে এটা কি হবে? 90 ডিগ্রির থেকে ছোট কোণকেই হচ্ছে সূক্ষ্মকোণ বলা হবে। এবার আসি পূরক কোণ এবং সম্পূরক কোণ, এই দুটি মনে রাখবো কিভাবে? তো আপনারা হচ্ছে লক্ষ্য করুন, পূরক এবং সম্পূরক এই দুটি শব্দ লিখতে মানে কোন শব্দটি লিখতে সবচেয়ে বেশি বর্ণ ব্যবহার করা হয়েছে? অবশ্যই হচ্ছে সম্পূরক লিখতে, যেহেতু সম্পূরক লিখতে বেশি বর্ণ ব্যবহার করা হয়েছে, কাজেই যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হবে তখনই তারা পরস্পর সম্পূরক কোণ হবে। কিন্তু যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে তখন সেটা পূরক কোণ হবে, কারণ সে মানেও ছোট, এর জন্য সে পূরক, এজন্য তার বর্ণও কম। 180 ডিগ্রির থেকে বড় কোণকেই প্রবৃদ্ধ কোণ বলা হয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি কোণ সি এ বি হচ্ছে একটি প্রবৃদ্ধ কোণ।
তো প্রবৃদ্ধ কোণ, এই কোণটা মনে রাখবেন আসলে বৃদ্ধ এই কথাটা দ্বারা। তো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে সামনের দিকে ঝুঁকে হাঁটে, তার মানে তার পিঠটা আসলে একটু পেছনের দিকে বেঁকে থাকে। তো তার পিঠের সাথে যে একটা কোণ উৎপন্ন হয় বাঁকা পিঠের সাথে, এই কোণটাই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো আমরা হচ্ছে একটি বৃত্তচাপ এঁকে প্রবৃদ্ধ কোণটি বুঝিয়েছি। কোণ সি এ বি এটা হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ। এটা যেহেতু 180 ডিগ্রি থেকে বড়, তাই এটা একটা প্রবৃদ্ধ কোণ। সাধারণ কোণের আলোচনা আপাতত শেষ। এখন আমরা একটু জটিল প্রক্রিয়ায় প্রবেশ করতেছি, কাজেই আপনাদের পূর্ণ মনোযোগ প্রত্যাশা করছি। তো আমরা এখন পড়ব একান্তর কোণ, অনুরূপ কোণ এবং অন্তস্থ কোণ। তো এই 3 ধরনের কোণ সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই প্রথমে জানতে হবে সমান্তরাল রেখা এবং ছেদক। তো চলুন শুরু করি আমাদের লেসনের দ্বিতীয় পার্ট। প্রথমে আমরা বুঝবো সমান্তরাল রেখা এবং তারপরে ছেদক। তো সমান্তরাল রেখা হচ্ছে, সমান্তরাল হওয়ার জন্য অবশ্যই দুটি রেখার প্রয়োজন। যেমন হচ্ছে পিতা ও পুত্র, কাউকে যদি কারো পিতা হিসেবে সম্বোধন করতে হয় তাহলে অবশ্যই তার কিন্তু পুত্র থাকতে হবে। পুত্র ছাড়া কেউ হচ্ছে কোনোদিন পিতা বলে দাবি করতে পারে না। ঠিক তেমনি একটি রেখা কখনোই সমান্তরাল হতে পারে না। কাজেই সমান্তরাল হওয়ার জন্য অবশ্যই দুটি বা তার অধিক রেখা প্রয়োজন হবে। তো যখন দুটি রেখার মধ্যে সব সময় সমান দূরত্ব থাকবে তখন সেই দুটি রেখাকে একটি আরেকটির সমান্তরাল হিসেবে উল্লেখ করা যাবে। তো চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এবি এবং সিডি এই দুটি রেখা হচ্ছে সমান্তরাল, কারণ এই এবি এবং সিডি রেখার মাঝখানের যে দূরত্ব এটা সব সময় সমান, এটা কখনোই মিলিত হবে না বা কখনোই অধিক দূরত্বে চলে যাবে না একটা আরেকটাকে রেখে। ধরুন এই দুটি রেখাকে আমরা একেবারে সুদূর আমেরিকা পর্যন্ত বর্ধিত করলাম, দেখা যাবে বাংলাদেশে এটার দূরত্ব যতটুকু আমেরিকাতেও সেই ততটুকুই দূরত্ব, একটু কমবেও না একটু বাড়বেও না। তো এইরকম যদি শর্ত দেখা দেয় যে দুটি রেখার মধ্যে দূরত্ব কমতেছে না এবং কখনো বাড়তেছে না, তখন সেই দুটি রেখাকে আমরা বলবো হচ্ছে সমান্তরাল রেখা। তো সমান্তরাল রেখাকে লেখা হয় এইভাবে, নিচে আমরা লিখে দিয়েছি এ বি সমান্তরাল সিডি, বা এটাকে এইভাবে বলা যায় সিডি সমান্তরাল এবি। এখন আমরা আসি ছেদক। ছেদক কি? যখন দুটি সমান্তরাল রেখাকে একটি রেখা দ্বারা ছেদ করা হয় বা একটি রেখা দ্বারা যোগ করা হয় তখন সেই রেখাকেই হচ্ছে ছেদক বলা হয়। চিত্রে আমরা দেখিয়েছি পি কিউ হচ্ছে একটি ছেদক, কারণ কি তারা এবি এবং সিডি সমান্তরাল রেখাকে পরস্পর ছেদ করেছে। তাছাড়াও দুই পাশে পি কিউ ছেদকের দুই পাশে আরো দুটি ছেদক এঁকে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্যে। এখন আসি একান্তর কোণে। তো একান্তর কোণকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে আপনারা খুব বেশি বুঝতে পারবেন না। কাজেই আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে চিত্রটা, এই চিত্রটা হচ্ছে খাতায় প্র্যাকটিস করুন। কয়েকবার প্র্যাকটিস করলেই আপনি হচ্ছে এটা বলতে পারবেন বা চিহ্নিত করতে পারবেন কোনটা একান্তর কোণ। তো এ বি এবং সিডি এই দুটি হচ্ছে সমান্তরাল রেখা এবং পি কিউ তাদের ছেদক। যখন এইভাবে হবে তখন এ এবং বি, এ কোণ এবং বি কোণ পরস্পর হচ্ছে একান্তর কোণ। কখনোই শুধু এ কোণকে আপনি একান্তর কোণ বলতে পারবেন না। এ কোণকে একান্তর কোণ বলতে হলে অবশ্যই বি কোণকে এটার হচ্ছে সাপেক্ষ টানতে হবে। কাজেই হচ্ছে একান্তর কোণ হওয়ার জন্য অবশ্যই দুটি কোণ দরকার। তো কাজেই এ এবং বি এখানে একান্তর কোণ, এবং 1 এবং 2 এই দুটিও পরস্পর হচ্ছে একান্তর কোণ। একটা বিষয় মনে রাখবেন স্পষ্ট, একান্তর কোণ সবসময় পরস্পর সমান। তার মানে এ কোণ অবশ্যই বি কোণের সমান হবে এবং 1 নাম্বার কোণটা 2 নাম্বার কোণের অবশ্যই সমান হবে, অবশ্যই সমান হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক্সট্রা বা অনুশীলনীর উপপাদ্য প্রমাণ করার জন্য। এবার আসি আমরা অনুরূপ কোণে। তো অনুরূপ কোণের আমরা কোনো সংজ্ঞা দেব না, শুধু দেখব এবং খাতায় কয়েকবার অনুশীলন করব, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে অনুরূপ কোণ কি। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং সিডি দুটি সমান্তরাল রেখা এবং পি কিউ তাদের ছেদক। তো এই চিত্রে মোট 8টি কোণ উৎপন্ন হয়েছে। তো 1 নাম্বার কোণ 3 নাম্বার কোণ এই দুটি কোণ পরস্পর অনুরূপ কোণ। ঠিক একইভাবে 2 নাম্বার এবং 4 নাম্বার
5 নাম্বার এবং 7 নাম্বার, 6 নাম্বার এবং 8 নাম্বার, এই কোণগুলো জোড়ায় জোড়ায় অনুরূপ কোণ। একটা কোণ কখনোই একা একা অনুরূপ কোণ হয় না। অনুরূপ কোণ হতে হলে অবশ্যই আরেকটার সাপেক্ষে অনুরূপ কোণ হতে হবে। তো এখানে একটা বিষয় স্পষ্ট মনে রাখবেন, তো অনুরূপ কোণগুলো সবসময় একটা আরেকটার সাথে সমান হয়। যেমন 1 নং কোণ সবসময় 3 নং কোণের সমান হবে। কেন সমান হবে? কারণ তারা হচ্ছে অনুরূপ কোণ। ঠিক একইভাবে 6 নাম্বার এবং 8 নাম্বার কোণ, এই কোণ দুটিও পরস্পর সমান হবে। কারণ কেন সমান হবে? কারণ তারা পরস্পর অনুরূপ কোণ। এবার আমরা পড়ব অন্তস্থ কোণ। অন্ত মানে হচ্ছে ভেতরে, অন্তস্থ মানে ভেতরস্থ কোণ। এটাও হচ্ছে আমরা সংজ্ঞা দেব না, সংজ্ঞা দেওয়ার কোনো দরকার নেই, শুধু দেখব এবং কয়েকবার খাতায় প্র্যাকটিস করব, তাহলেই আমাদের মুখস্থ হয়ে যাবে বা আমরা সহজেই চিহ্নিত করতে পারবো কোণগুলো হচ্ছে অন্তস্থ কোণ। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি 2 নাম্বার এবং 3 নাম্বার কোণ, 2 নাম্বার এবং 3 নাম্বার কোণ ছেদকের বাম পাশে অবস্থিত। কাজেই এই দুটি কোণ আসলে বাম পাশের অন্তস্থ কোণ। এবং 6 নাম্বার এবং 7 নাম্বার কোণ ছেদকের ডান পাশে অবস্থিত। কাজেই 6 নাম্বার এবং 7 নাম্বার কোণ দুটি ডান পাশের অন্তস্থ কোণ। এখানেও ঠিক আগের মতোই দুটি অন্তস্থ কোণ যোগ করলে তাদের যোগফল 180 ডিগ্রি হবে। তার মানে 2 নাম্বার এবং 3 নাম্বার কোণ যদি যোগ করা হয় তাহলে 180 ডিগ্রি হবে। ঠিক একইভাবে 6 নাম্বার এবং 7 নাম্বার কোণ যদি যোগ করা হয় তাহলে তাদের যোগফলও 180 ডিগ্রি হবে। কোণ সংক্রান্ত আলোচনার এখানেই ইতি টানছি। আমি নজরুল ইসলাম। আমার লেকচারগুলো আপনাদের কেমন লাগছে বা কেমন হয়েছে তা জানিয়ে আমাকে মেল করতে পারেন বা আপনার মতামত দিতে পারেন নজরুল ইসলাম 841@gmail.com, অথবা ফেসবুকে লাইট হাউস অব বাসুরা নামে একটি পেজ আছে, সেখানে গিয়ে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার শুভকামনায় আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।